আজকের আলোচনাকে আমরা ৫টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব প্রভাব ও নিয়ন্ত্রণ, তারপর কথা হবে কাজ ও বিরোধিতা নিয়ে। এরপর আমরা আবেগ, চরিত্র আর সবশেষে চেষ্টা থেকে শ্রেষ্ঠত্বে পৌঁছানোর ব্যাপারটা বুঝব। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। তো আমাদের প্রথম বিষয় হল প্রভাব ও নিয়ন্ত্রণ। দেখুন, এই শব্দগুলো কিন্তু শুধু বড় বড় লিডারদের জন্যই না, আমাদের প্রতিদিনের জীবনেও যে কোনো পরিস্থিতি সামলাতে এই ধারণাগুলো দারুণভাবে কাজে লাগে। চলুন দেখি কিভাবে কয়েকটা শব্দ আমাদের নিয়ন্ত্রণ আর সম্মতির ধারণাটাকে আরও পরিষ্কার করে তুলতে পারে। প্রথমেই আসি ট্র্যাক্টেবল শব্দটাতে। এর মানে হলো এমন কিছু যা সহজেই ম্যানেজ করা যায়। ধরুন একটা নতুন সফটওয়্যার এলো যেটা খুব ট্র্যাক্টেবল। তার মানে কি? ব্যবহারকারীরা খুব সহজেই ওটা ব্যবহার করতে শিখে যাবে। ম্যানেজমেন্টের দিক থেকে দেখলে এটা কিন্তু বেশ স্বস্তির একটা ব্যাপার, তাই না? আর এর ঠিক উল্টোটা হলো ইনট্র্যাক্টেবল। যখন কোনো সমস্যা কিছুতেই সমাধান হতে চায় না, মানে বেশ কঠিন, তখন সেটাকে আমরা বলি ইনট্র্যাক্টেবল। যেমন ধরুন কোনো দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, এর মধ্যে কেমন যেন একটা জেদ বা বাধা দেওয়ার ব্যাপার থাকে। তাহলে দেখুন মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে। ট্র্যাক্টেবল মানে হলো সমস্যাটার সমাধান বেশ সহজ, একটা নমনীয় ব্যাপার আছে। আর ইনট্র্যাক্টেবল মানে হলো আরে বাবা, এটা একটা লম্বার জটিল রাস্তা, এখানে হয়তো অনেক আলোচনা বা নতুন কোনো কৌশলের দরকার পড়বে। সম্মতি বা মেনে নেওয়ারও কিন্তু দুটো আলাদা ধরন আছে। যেমন ডসাইল, এর মানে হলো কেউ খুব সহজে শেখে বা কথা শোনে, অনেকটা ভালো ছাত্রের মতো। কিন্তু সাবসার্ভিয়েন্ট শব্দটার মানে একটু অন্যরকম। এটা এমন কাউকে বোঝায় যে কোনো প্রশ্ন না করে হয়তো ভয় বা আত্মসম্মানের অভাবে অন্যের সব কথা মেনে নেয়। বুঝতেই পারছেন, প্রথমটা ইতিবাচক হলেও দ্বিতীয়টার মধ্যে একটা নেতিবাচক ভাব আছে। নিয়ন্ত্রণ বা প্রভাবের বিষয়টা তো আসলে আমাদের কাজের মাধ্যমেই ফুটে ওঠে, তাই না? তো আমাদের দ্বিতীয় পর্বে আমরা ঠিক এমন কিছু কাজ বা ক্রিয়া নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা বুঝিয়ে দেয়। মানে কখন আমরা জিনিসপত্র জড়ো করি আর কখন বা সেগুলোকে ছড়িয়ে দিই। এখানে দেখুন দুটো একেবারে উল্টো ধারণা। একটা হলো অ্যামাস, মানে কোনো কিছুকে কৌশল করে জমানো বা জড়ো করা। যেমন কেউ সম্পদ বা তথ্য অ্যামাস করে। আর ঠিক তার উল্টোটা হলো ডিসপার্স, মানে কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া। যেমন পুলিশ ভিড়কে ডিসপার্স করে দেয়। একটা হলো জমানো, আরেকটা হলো ছড়ানো। এবার আসি অ্যানিমেট আর ইনঅ্যানিমেট শব্দ দুটোতে। এটা বলতে পারেন জীবন আর জ্বরের গল্প। যখন কোনো বক্তার প্রেজেন্টেশন খুব অ্যানিমেট বা প্রাণবন্ত হয়, তখন শ্রোতারাও যেন জেগে ওঠে। অন্যদিকে ইনঅ্যানিমেট হল প্রাণহীন, স্থির, যেমন একটা পাথর। কথা বলার সময় বা প্রেজেন্টেশন দেওয়ার সময় এই পার্থক্যটা কিন্তু বিশাল প্রভাব ফেলে। এখানেও আরও দুটো বিপরীত ধারণা আছে। প্রথমটা হলো এনক্লোজ, মানে কোনো কিছুকে ঘিরে ফেলা, হয়তো সুরক্ষার জন্য বা কোনো কিছুর ভেতরে রাখার জন্য। যেমন আমরা একটা চিঠি খামের ভেতর এনক্লোজ করি। আর এর একদম উল্টোটা হলো এসচিউ, মানে হলো কোনো কিছুকে জেনে শুনে এড়িয়ে চলা। ধরুন একজন সৎ নেতা দুর্নীতিকে এসচিউ করেন। সোজা কথায় একটা হলো কাছে আনা, আরেকটা দূরে সরিয়ে দেওয়া। আমাদের কাজকর্ম তো বেশিরভাগ সময়ে আমাদের আবেগ দিয়ে চলে, তাই না? তো এবার আমরা এমন কিছু শব্দ দেখব যা আমাদের অনুভূতির বিভিন্ন স্তর বা তীব্রতাকে বোঝাতে সাহায্য করে। একদম হালকা বিরক্তি থেকে শুরু করে তীব্র মানসিক কষ্ট পর্যন্ত। এই যে চার্টটা দেখছেন, এটা আবেগের তীব্রতাটা খুব ভালোভাবে বোঝাচ্ছে। রকেস হলো বাইরের হইচই, ধরুন একটা পার্টিতে যেমন হয়। ডিস্ট্রট হলো ভেতরের তীব্র কষ্ট বা উদ্বেগ, যা মানুষকে একেবারে বিপর্যস্ত করে ফেলে। আর রেজ, ওটা হলো চূড়ান্ত পর্যায়, যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিধ্বংসী হয়ে ওঠে। অ্যাফিনিটি শব্দটার মানে হল একটা স্বাভাবিক টান বা সংযোগ। ব্যাপারটা শুধু পছন্দ করার মধ্যে সীমাবদ্ধ না। যখন কোনো গ্রাহকের একটা ব্র্যান্ডের প্রতি অ্যাফিনিটি তৈরি হয়, তখন সে শুধু ক্রেতা থাকে না, ব্র্যান্ডটার একজন সমর্থক হয়ে ওঠে। এটা সাধারণ পছন্দের থেকে অনেক বেশি গভীর একটা অনুভূতি। অ্যাকিউট শব্দটা বেশ মজার, কারণ এর দুটো আলাদা মানে আছে। একদিকে এটা তীক্ষ্ণ বুদ্ধিকে বোঝায়, যেমন আমরা বলি অ্যান অ্যাকিউট মাইন্ড,
আবার অন্যদিকে এটা কোনো কিছুর প্রচণ্ড তীব্রতা বোঝাতেও ব্যবহার করা হয়, যেমন অ্যাকিউট পেন বা তীব্র যন্ত্রণা। আমাদের আবেগ কিন্তু প্রায়ই আমাদের বিচার বিবেচনাকে প্রভাবিত করে। তো এই অংশে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে আমরা কোনো মানুষ বা তার কাজের নৈতিক বিচার করতে পারি, আর দেখব আনুষ্ঠানিক স্বীকৃতির ভাষাটা কেমন হয়। এই টেবিলটা দেখুন, এখানে নৈতিকতার 4টা স্তর দেখানো হয়েছে। বিনাইন মানে হলো যা ক্ষতিকর নয়, একেবারে নিরীহ। ভার্চুয়াস হলো যার নৈতিক মান অনেক উঁচু, বেশ প্রশংসনীয়। কিন্তু এরপরে আসছে নেতিবাচক দিকটা। প্রোফেন ভাষা বা আচরণ সম্মানের ক্ষতি করে। আর নেফেরিয়াস, এটা হলো চরম খারাপ বা দুষ্টু কাজ, যা একটা গোটা সংস্থাকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। অ্যাপ্রোবেশন শব্দটা শুধু প্রশংসা নয়, এর চেয়েও বেশি কিছু। এটা হলো একটা আনুষ্ঠানিক বা অফিসিয়াল অনুমোদন। ধরুন, কোনো বন্ধু হয়তো কাজের প্রশংসা করল, কিন্তু যখন একটা প্রজেক্ট বোর্ড থেকে অ্যাপ্রোবেশন পায়, তার মানে হলো সেটার জন্য টাকা বা অন্যান্য রিসোর্স বরাদ্দ হয়ে গেছে। এটা অনেকটা প্রাতিষ্ঠানিক একটা সিলমোহরের মতো। আচ্ছা, এবার আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি, আর এই পর্বটা একটা যাত্রার গল্প। যে কোনো বড় সাফল্যের পেছনে কিন্তু একটা কঠিন সংগ্রামের পথ থাকে। চলুন এমন কিছু শব্দ শেখা যাক যা এই কঠিন রাস্তা পেরিয়ে সাফল্যের চূড়ায় ওঠার গল্পটা বলে। যে কোনো যাত্রার শুরুটাই তো কঠিন হয়, তাই না? যখন কোনো কাজ খুব ওনারাস বা কষ্টকর মনে হয়, তখন মনে হয় যেন আমরা ট্রাজ করছি, মানে খুব ক্লান্ত হয়ে কোনো মতে পা টেনে টেনে চলছি। আর যদি কোনো লক্ষ্যই ঠিক না থাকে, তখন আমরা করি মিয়ান্ডার, মানে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াই, যার ফলে শুধু সময়ই নষ্ট হয়। আর এই লক্ষ্যহীন চেষ্টার ফল কি হয়? ফল হয় পেডেস্ট্রিয়ান, মানে একদম সাধারণ সাদামাটা, যার মধ্যে কোনো উত্তেজনা নেই। একটা পেডেস্ট্রিয়ান আইডিয়া হয়তো কোনো মতে কাজটা চালিয়ে দেয়, কিন্তু এটা দিয়ে মানুষের মন জয় করা যায় না। তাহলে এই সাদামাটা অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? উপায় হলো নিজের এজ খুঁজে বের করা। এজ মানে হলো সেই বিশেষ গুণ বা সুবিধা যা অন্যদের থেকে একজনকে আলাদা করে তোলে। হতে পারে সেটা কোনো নতুন চিন্তা বা কোনো বিশেষ দক্ষতা যা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করে। আর যখন কেউ নিজেরই এজকে কাজে লাগিয়ে দারুণ কিছু করে ফেলে, অসাধারণ সাফল্য পায়, তখন সে হয়ে ওঠে ইলাস্ট্রিয়াস, মানে কাজের জন্য অত্যন্ত সম্মানিত এবং বিখ্যাত। একজন ইলাস্ট্রিয়াস ব্যক্তির কেরিয়ার শুধু সফলই হয় না, সেটা অন্যদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।